মরার পরে মানুষ কেন ফিরে আসে? একটি সুখী পরিবার, তারা 5 ভাই বোন। হঠাৎ একদিন এক ভয়ঙ্কর দুর্ঘটনায় একজন মারা যায়, কিন্তু সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে যেতেই পারছিল না। ফিরে এসেছিল এক ভয়ঙ্কর আত্মা হয়ে, আর তার বাকি 4 ভাই বোনেদের জীবন করে দিয়েছিল দুর্বিষহ। তারা সব জায়গায় শুনতে পেত তাদের মৃত বোনের আর্তনাদ, যে সব সময় বলতে থাকতো, তোমরা আমাকে একা কেন ছেড়ে গিয়েছিলে, তোমাদের আমার সাথেই থাকতে হবে। সে যেন কিছু একটা বলতে চায়। কি বলতে চায়? কেন সে ফিরে এসেছে? ঘটনার শেষে যে টুইস্ট অপেক্ষায় রয়েছে তা আপনাদের সবার ভাবনার বাইরে বন্ধুরা। তাই তো IMDb-তে মুভিটির রেটিং পড়েছে 7.8 আউট অফ 10। এক্সপ্লেইন করতে যাচ্ছি ফ্যামিলি হরর থ্রিলার প্রেতালাপ প্রেজেন্স আরওয়াহ। তো কি অবস্থা সবার? আমি শুভ্র আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটা ছেলেকে দেখতে পারি, তার নাম জোজো, যে একটু অন্য টাইপের মানুষ, উশৃঙ্খল জীবনযাপন। তাকে কয়েকজন লোক পাওনা টাকা আদায় করার জন্য মারধর করছিল, যদিও সে মিথ্যা বলে এবারের মতো বেঁচে যায়। অন্যদিকে একটা কোম্পানিতে আঙ্গা নামের এই ছেলেটিকে আমরা কাজ করতে দেখতে পাই। সে অনেক কাজের প্রেসারে ছিল। তখন তার স্যার তার কাছে আসে এবং বলে, আমি তোমার কাজে অনেক খুশি, তুমি তো কালকে ছুটি চেয়েছিলে, কিন্তু আজ তো তোমার অনেক কাজের চাপ, শেষ করতে পারবে? আঙ্গা বলে, আমি শেষ করেই যাব স্যার, চিন্তা নেই। স্যার বলছিল, আমি তোমার প্রতি অনেক খুশি, তুমি চাকরির পর থেকে এখন পর্যন্ত ছুটিই নাওনি। এখন যখন এতদিন পরে বাড়িতে যাবে, আমার দায়িত্ব তোমার কাজ কমিয়ে দেওয়া এবং তোমাকে রিলিজ করা। সবকিছু আমি সামলে নেব, তুমি ছুটি কাটাও। এই কথা শুনে আঙ্গা অনেকটা খুশি হয়ে যায়। এদিকে আমরা একটা মেয়েকে দেখতে পারি, তার নাম মোমো, যে লেখাপড়া করছে, তবে দেখে বোঝাই যাচ্ছে তার লেখাপড়া কেমন চলছে। সে কল করে তার বোন নিন্ডির কাছে, যে একজন ফ্যাশন ডিজাইনার। এতক্ষণ যে 4 জনের সাথে পরিচয় করিয়ে দিলাম, তারা মূলত 4 ভাই বোন একসাথে ভিডিও কলে আসে। অনেকদিন পর তাদের একসাথে বাড়িতে ফেরার কথা। বাড়িতে রয়েছে তাদের একমাত্র ছোট বোন সুফি আর তাদের বাবা মাতিন। এতদিন পর তার ভাই বোনেরা বাড়িতে ফিরছে, এটা শুনে সুফি অনেকটা খুশি হয়ে যায়, এবং এই খবরটা শুনে তাদের বাবাও অনেক খুশি হয়, কেননা অনেকদিন পর তারা একসাথে হচ্ছে। হঠাৎ করে দরজায় কেউ আসলো, একজন মাতিনকে ডাকছে। মাতিন গিয়ে দেখতে পারে একটা লোক এসেছে, যে বলছে গ্রামের একটা মেয়েকে নাকি আবারও জিন পজেস করেছে। বলে রাখা ভালো, মাতিন একজন কোরআন শিক্ষক, পাশাপাশি সে রুকিয়া করে। ওই লোকটিকে মাতিন বলছিল যে সেই মেয়েটিকে আবারও জঙ্গলে গিয়েছিল, আমি তো মানা করেছিলাম। সেখানে গিয়ে মাতিন দেখতে পারে মেয়েটি অদ্ভুত অঙ্গভঙ্গি করছে, চোখ ছিল একদমই সাদা বর্ণের। মাতিনকে দেখেই সেটি বলছিল, আমাকে তোমার সাহায্য করতে হবে, তুমি বলেছিলে আমাকে তুমি সাহায্য করবে, আমি নিজে নিজেকে শেষ করিনি, আমাকে মারা হয়েছিল। মাতিন বলছিল, হ্যাঁ আমি সাহায্য করব তোমাকে। এটা বলে মাথায় ধরে সূরা পড়তে শুরু করে, যার দরুন মেয়েটির ভেতর থেকে সেই ভয়ানক সত্তাটি বের হয়ে যায়। পরদিন সকাল আমরা দেখতে পারি তারা 4 ভাই বোন গাড়ি করে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুফি যখন উঠান ঝাড়ু দিচ্ছিল, আমরা দেখতে পারি তার পেছন দিয়ে যেন কিছু একটা গেল। সে তাকাতেও কিছু দেখতে পারে না। সে যখন একটু এগিয়ে যায়, দেখতে পারে তার ভাই বোনেরা চলে এসেছে। সে তো অনেক খুশি হয়, তারা সবাই অনেক খুশি। বাবা মাতিন তাদের সাথে দেখা করে সবাইকে ঘরে প্রবেশ করতে বলে। সবাই এটা দেখে খুশি হয় যে ছোট সময় যেরকমটা ঘর দেখে গিয়েছিল, রুমগুলো ভেতর থেকে ঠিক তেমনটাই রয়েছে। মোমো সুফিকে বলছিল, আচ্ছা তুমি কি এই পুতুলের সাথে এখনো রাতে ঘুমাও? সুফি হেসে উত্তর দেয়, হ্যাঁ আমার ভালো লাগে, যদিও এটা ছেঁড়া। তখনই তাদের মনে হয় ছোটবেলার কথা, যখন অন্যান্য বাচ্চারা সুফির পুতুলটা নিয়ে টানাটানি করছিল, কিন্তু তার ভাই বোনেরা এসে ওদেরকে পুতুলটি নিতে দেয় না। তবে সেদিন পুতুলটি ছিঁড়ে গিয়েছিল। নিন্ডি পুতুলটা সেলাই করে দিয়েছিল, আর মোমো সুফির হাতে বেঁধে দিয়েছিল একটা পবিত্র সুতা, যেটা কিনা দুষ্টু ছেলেপেলের আক্রমণ থেকে সুফিকে বাঁচাবে, এটাই মানত সে। তাদের ছোট বোন সুফিকে সবাই অনেক ভালোবাসে। নিন্ডি আলমারিতে তার কাপড় চোপড় রাখছিল, তখন হঠাৎ করেই পেছনের জানালা থেকে অদ্ভুত এক আওয়াজ ভেসে আসে, যদিও সেখানে কিছুই ছিল না। রাতে ডিনার টেবিলে বাবা মাতিন তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কে কতটুকু সফল? সবাই তো খুব ভালোভাবেই সবকিছু বলে, কিন্তু জোজো কিছুই বলতে পারছিল না, কারণ সে সফল না, একটু অলস টাইপের। আঙ্গা একটু পর তার ছোট বোনকে
তার কাছে ডাকে এবং একটা নতুন ফোন দেয়। বলে, আমি জানতাম তোমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। নতুন ফোন উপহার পেয়ে সুফি খুবই খুশি হয়ে যায়। সে নতুন ফোনটায় সিম লাগিয়ে পুরাতন ফোনটা আলমারিতে রেখে দেয়। পরদিন সকাল, সবাই টেবিলে বসে নাস্তা করছে। আঙ্গার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। সে বলে, চলো আজকে সবাই পাহাড়ের জলপ্রপাতের কাছে যাই, যেখানে আমরা সবাই গিয়েছিলাম মায়ের সাথে। তারা সবাই রাজি হয়ে যায়। আঙ্গারের গাড়িতে গিয়ে সবাই ওঠে। জোজো লক্ষ্য করলো তাদের পাশেই রয়েছে তাদের বাবার পুরনো গাড়িটা। সে বলে, চলো আমরা আজকে বাবার গাড়িতে চড়বো। যদিও এটাতে সবাই মানা করছিল, কারণ এটা নষ্ট থাকতে পারে, কিন্তু জোজো মানে না। সে সেটাতে গিয়েই ওঠে। যদিও সবাই বলছিল গাড়িটা একবার চেক করে নেওয়া দরকার, কিন্তু সে পাত্তা দেয় না। সবাই গাড়িতে উঠলে আমরা দেখতে পারি আঙ্গা তার গাড়ির চাবিটা পকেটে ভরতে গিয়ে সেটা সিটেই পড়ে যায়। তারা রওনা দিয়ে দিলে পেছনে আমরা দেখতে পারি একটা সাদা কাপড় পরা মহিলা, যিনি একটা সাদা ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। তারা সেখান দিয়ে যাচ্ছে, যেটা পাহাড়ি রাস্তা, উঁচু নিচু। হঠাৎ করেই গাড়ির ব্রেকটা কাজ করা বন্ধ করে দেয়। তারা নিচের দিকে যেতে থাকে। জোজো বলছিল গাড়ির ব্রেকটা কাজ করছে না, কিন্তু তার কথা আবার কেউ বিশ্বাস করে না, কারণ তারা জানে জোজো একটু মজা করে। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেখানেই গাড়িটা খুব ভয়ানকভাবে উল্টে যায়। নিমিষেই যেন সব আনন্দ মাটি হয়ে যায়। স্তব্ধ, সব রক্তাক্ত। সবাই গাড়ি থেকে ধীরে ধীরে বের হয়ে আসে। কেবল সেখানে আটকে যায় ছোট বোন সুফি। আর সেখানে সে আর স্ট্রাগল করতে না পেরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর গাড়িটার সাথে সাথে ব্লাস্ট হয়। আর এভাবেই তাদের ছোট বোন শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, ঘটনার এখান থেকেই অদ্ভুত জিনিস ঘটতে শুরু হয়। গাড়ি ধ্বংস হওয়ার সাথে সাথেই আঙ্গার ঘুম ভেঙে যায়। সে জোজোকে ডেকে তোলে। আরে এটা কি সত্যি নাকি স্বপ্ন ছিল? যদি স্বপ্ন হয় তাহলে তাদের শরীরে চোটের দাগ আসলো কিভাবে? সুফি কোথায়? তারা দৌড়ে অন্য রুমে গিয়ে দেখে মোমো, নিন্ডি আর তাদের বাবা চুপ করে বসে রয়েছে। সবারই মন খুবই খারাপ। আঙ্গা তো জিজ্ঞেস করে, সুফি কোথায়? তোমরা কেউ কথা বলছো না কেন? তাদের বাবা শুধু বলে, এটাই ভাগ্য ছিল, মেনে নিতে হবে। কিন্তু তাদের বাবা যেন তাদের দিকে তাকাচ্ছে না। এটা শুনে তো সবাই মর্মাহত। মোমো বলে, সুফি আর নেই। তারা মানতেই পারছিল না। মাতিন বলে, আমি যাচ্ছি বাহিরে, আমি সবকিছু সামলে নেব, তোমরা বাড়ি থেকে বের হয়েও না আমি ফিরে আসা না পর্যন্ত। নিন্ডি জোজোকে দোষারোপ করতে শুরু করে, তুমি যদি বাবার গাড়িটা না নিতে তাহলে আজকে এমন হতো না। জোজো তো সরি বলে, কিন্তু নিন্ডি বলছিল, শুধু সরি? আমরা আমাদের বোনকে হারিয়েছি। বন্ধুরা, ঘটনার এই মুহূর্তে আপনাদের অনেক প্রশ্নই আসতে পারে মাথায়, কিন্তু দেখতে থাকুন, ধীরে ধীরে সব প্রশ্নের এই উত্তর পেয়ে যাবেন। জোজো কান্না করতে থাকে। ওই সময় আলমারি থেকে ফোনের একটা শব্দ। আঙ্গা আলমারিটা খুলে দেখতে পারে সুফির পুরাতন ফোনে কেউ কল দিয়েছে, কিন্তু এটাতে তো কোনো সিম কার্ড নেই। কলটা রিসিভ করতেই সেখান থেকে সুফির আর্তনাদ ভেসে আসে। সেটা বলছিল, আমাকে কেন একা ফেলে গিয়েছো? আঙ্গা তো এটা শুনে ভয়ে ফোনটা ফেলে দেয়। তাদের বাড়ির পাশেই তখন আমরা আবারও সেই সাদা কাপড় পরা মহিলাটাকে দেখতে পাই। আঙ্গা জোজোকে বলছিল, তুমি মন খারাপ করো না, যা হয়েছে তা কারো হাতেই ছিল না। এদিকে নিন্ডি যখন সুফির পুতুলটা দেখছিল, জানালার উপাস থেকে একটা শব্দ ভেসে আসছিল। সুফির ভয়ানক কণ্ঠ ছিল সেটা। সে তো ভয় পেয়ে পেয়ে গিয়ে যায়। তখনই তার পেছন দিয়ে কাঁধে একটা ভয়ঙ্কর হাত ধরে ফেলে। সে তো চমকে যায়, কিন্তু কিছুই ছিল না পেছনে। তখনই লাইট অফ হয়ে যায়। লাইটটা আবার জ্বললে সে তার সামনে সুফির রক্তাক্ত অবয়ব দেখতে পায়। সে তো খুবই ভয় পেয়ে যায়। সেখানে মোমো চলে আসে। নিন্ডি তাকে সব বলে যে আমি মাত্র সুফিকে দেখেছি, খুব ভয়ানক ছিল সে। কিন্তু মোমো তা বিশ্বাস করে না। তাদের বোন মারা গিয়েছে, সে আর কখনো ফেরত আসতে পারে না। জোজো বাথরুমে যাবে, দরজার কাছে গেলেই দরজাটা খুলে যায়। সে ভেতরে প্রবেশ করলে দরজাটা আবারও লেগে যায় অদ্ভুতভাবে। সে বিষয়টা না বুঝতেই পারল না। আর ঠিক তখনই এটা ঘটে। সে তো খুবই চিৎকার করতে শুরু করে। সবাই গিয়ে দেখতে পারে সে প্রচন্ড ভয়ে বসে রয়েছে। সে বলছিল তার সামনে ভয়ঙ্কর ভাবে সুফি এসেছিল, কিন্তু এটা কেউ মানতেই চাইছিল না। যেহেতু নিন্ডির সাথেও এমন একবার ঘটেছে, সে বলতে থাকে আমাদের রাতে আজকে একসাথে থাকা উচিত। এরকম ঘটনা মোটেও শুভজনক নয়, কিন্তু মোমো তা বিশ্বাস করে না, সবাইকে ভীত বলে। সেদিন রাতে তারা একসাথে শুয়ে পড়ে একটা রুমে। মোমো বলছিল সে লাইট জ্বালিয়ে ঘুমাতে পারে না। আঙ্গা যখন লাইটটা নিভাতে গেল, আশ্চর্যজনক ভাবে তখন স্পর্শ ছাড়াই সুইচ অফ হয়ে যায়। সে তো অবাক। লাইটটা তৎক্ষণাৎ আবারও জ্বলে ওঠে। সে তো বুঝতেই পারছে না। তখনই আঙ্গা লক্ষ্য করে নিন্ডির পাশে শুয়ে রয়েছে সুফির মরা দেহ। সে তো খুবই ভয় পেয়ে যায়।
নিন্ডিকে বলে। নিন্ডি অনেক ভয় পেয়ে সাথে সাথে মোমোর সাথে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু সেখানে তো কিছুই ছিল না। তখন আবারও লাইটটা জ্বলে ওঠে। পাশেই দাঁড়িয়েছিল সুফি, ভয়ানকভাবে বলছিল, আমাকে কেন একা রেখে চলে গেছো? কিছু বুঝে ওঠার আগেই লাইটটা আবারও নিভে যায়। জোজো এইবার বিরক্ত হয়ে যায়, বারবার কেন লাইট জ্বলছে। আঙ্গা ভয়ে ভয়ে শুয়ে পড়ে। তখন আমরা দেখতে পাচ্ছিলাম আলমারির উপরেই বসেছিল ভয়ানক সুফি। সকালবেলা ব্যালকনিতে বসে রয়েছে আঙ্গা। হঠাৎ করেই পেছনে সেই সাদা কাপড় পরা মহিলাটা চলে আসে আর বলে, আমি তোমাদেরকে জানি, আমি তোমাদের পাশেই থাকি সেই বাড়িতে। আমি সুফির বিষয়ে কিছু বলতে চাই তোমাদের। আমি জানি সে তোমাদেরকে দেখা দিচ্ছে, তুমি আমার বাড়িতে আসো, সেখানেই সবকিছু ব্যাখ্যা করব। তখনই পেছন থেকে মোমো আঙ্গাকে ডাকলো, বলল খাবার রেডি, চলে আসো, খেয়ে নেবে। কিন্তু আঙ্গা যখনই আবার সামনের দিকে তাকায়, সে দেখতে পায় সেই মহিলা সেখান থেকে উধাও। সে আরো অবাক হয়ে যায়, বলতে থাকে, মহিলাটি এত দ্রুত কোথায় গেল? যাই হোক, খাবার খাওয়ার সময় আঙ্গা সবাইকে বলছিল, বাবা কোথায় গিয়েছে আমরা কেউ জানি না, আমি তাকে খুঁজতে বের হব আজ। নিন্ডি তখন বলে, মনে নেই বাবা কি বলেছিলেন, তিনি আসার আগে যেন আমরা কেউ বাড়ি থেকে বের না হই? তখন জোজো বলছিল, অবশ্যই আমাদের ওনাকে খোঁজা উচিত, সন্তান হিসেবে ওনার তো বিপদও হতে পারে। নিন্ডির মতো ভয় পেলে চলবে না। তখনই নিন্ডি খেপে যায়, বলে, তুমি এসব কেন বলছো? তুমি তো এই সংসারের একটা বোঝা। জোজো এই কথা শুনে অনেক খেপে যায়, বলে, তুমি কি বললে? নিন্ডি বলে, আমি ঠিকই বলেছি, তুমি মানুষের টাকা নিয়ে ধার দিতে পারো না, পরিবারের জন্য কি করেছো? কিছুই করতে পারোনি, বিভিন্ন রকম জালিয়াতিতে থাকো তুমি। তখন জোজো বলতে থাকে তুমি আমার সম্পর্কে কি জানো? তখন জোজো বলতে থাকে, ব্যাস অনেক হয়েছে, তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি জানো আমি লেখাপড়া কেন করতে পারিনি? একবারও কি এই প্রশ্ন মাথায় আসেনি? তোমার কি মনে হয় আমাদের বাবা সাধারণ একজন কোরআন শিক্ষক, তিনার পক্ষে সবাইকে সমর্থন করা সম্ভব ছিল? কত টাকা আয় করেছেন তিনি? এসব করে ছোট থেকে তিনার পক্ষে কি সম্ভব ছিল তোমাদেরকে এত বড় করা, তাও আবার বাহিরে রেখে? আমি ছোট থেকে চুপিসারে বাবাকে সমর্থন করেছি, তোমাদেরকে সমর্থন করেছি, তোমরা কেউ জানো না। আর আজ আমার অনেক ঋণ আছে, তাই বলে আমাকে সংসারের বোঝা মনে হচ্ছে? এটা বলে সে সেখান থেকে চলে যায়। আঙ্গা বাহিরে গিয়ে দেখতে পায় জোজো বসে রয়েছে মন খারাপ করে। সে বলে, মনের মধ্যে কোনো ব্যথা দিয়ে থাকলে আমাকে মাফ করো ভাই, সত্যি জানতাম না তুমি ছোট থেকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো, আমাদের মাফ করে দাও, তোমার যা লাগে আমার কাছে চাইবে। জোজো হেসে বলে, আরে বাদ দাও, সত্যি কথা হলো আমার ছোট থেকেই লেখাপড়া করার কোনো ইচ্ছে ছিল না, আমি তো শর্টকাটে ইনকাম করতে চাই, বড়লোক হতে চেয়েছিলাম। যাই হোক, আমার এতটা রুড ব্যবহার করা উচিত হয়নি নিন্ডির সাথে, আমি মাফ চেয়ে নেব। এদিকে আঙ্গা আর মোমো তাদের বাবাকে খুঁজতে বের হয়ে যায়। আঙ্গা পকেটে হাত দিতেই দেখতে পারে সেখানে চাবিটা নেই। তার মনে পড়ে, আরে তার চাবি তো ছিল তার বাবার গাড়িতে। এদিকে সন্ধ্যা নামতেও বেশি সময় নেই, তাই তারা লাইট নিয়ে সে অ্যাক্সিডেন্টের জায়গায় যায়। কিছুক্ষণ সামনে যাওয়ার পর আঙ্গা দেখতে পারে সুফি হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তারাও তখন সুফির পেছন নেয়। সন্ধ্যা নেমে যায়, চারিদিকে অন্ধকার, তারা সুফিকে খুঁজে বেড়াচ্ছে। তখন হঠাৎ করে মোমো হোঁচট খায়। পাশে একটা বাঁশের বেড়ার মধ্যে সে দেখতে পারে ছোটবেলায় সুফিকে সে যে লাল সুতাটা পরিয়ে দিয়েছিল সেটা সেখানেই রয়েছে। তখনই পেছনের জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ। ওইদিকে তাকিয়েও সে কিছু দেখতে পায় না, কিন্তু আবার সুতার দিকে তাকাতেই সেখানে তো কিছুই নেই। হঠাৎ সে বুঝতে পারে সে হারিয়ে ফেলেছে আঙ্গাকে। দেশলাই জ্বালিয়ে সে খুঁজতে থাকে আঙ্গাকে। আঙ্গা একটা জায়গায় যাওয়ার পর দেখতে পাচ্ছিলাম আমরা তার পেছনে হাওয়ার মধ্যে ভাসছিল সুফি। সে যেদিকেই লাইট ধরছিল সেদিকেই ভয়ানক সুফির অবয়বকে দেখতে পাচ্ছিল। কি একটা ভয়ঙ্কর অবস্থা। সে যেমন ভয় পাচ্ছিল তেমন চাইছিল তার বোনের সাথে সরাসরি কথা বলতে। হঠাৎ করে তার সামনে চলে আসে সুফির ভয়ানক আত্মা, আর সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রথমত ভয়, দ্বিতীয়ত তার বোন, তার বোন তাকে কিছু বলতে চাইছে, তাই সে বারবার তার বোনের সাথে দেখা করতে চায়। আমরা দেখতে পাচ্ছিলাম মোমোর পাশেও ছিল সুফি, কিন্তু সে লক্ষ্য করেনি। এদিকে একা দাঁড়িয়েছিল ঘরে নিন্ডি। জোজো সেখানে গিয়ে তার কাছে মাফ চায়, বলে তখন তেমন ব্যবহার করা তোমার সাথে আমার একদমই উচিত হয়নি, আমাকে মাফ করে দাও। কিন্তু তখনই তার পেছন থেকে নিন্ডি তাকে ডেকে বলে, সেখানে কি করছো? সে তো পেছনে চেয়ে অবাক হয়ে যায়, তাহলে আমার সামনে এতক্ষণ কি ছিল? সামনে তাকাতেই সে দেখতে পারে সেখানে কিছুই নেই। সে অবাক হয়ে যায়, কিছু বুঝতেই পারছিল না। সে আবারও আসল নিন্ডির কাছে মাফ চায়। আমরা এদিকে দেখতে পাচ্ছিলাম জঙ্গলে এখনো খুঁজে বেড়াচ্ছে সুফিকে আঙ্গা। মোমো তখন আঙ্গাকে দেখতে পায় আর বলে, চলো আমরা এখান থেকে এখনই বের হয়ে যাব। কিন্তু আঙ্গা বারবার বলছিল যে না, আমি আমার বোনকে দেখেছি, তার সাথে কথা বলবো। মোম বলে, এতটা অবুঝ হয়েও না, আমরা এখানে আটকে গেছি, বের হতে হবে, আগে বাড়ি ফিরতে হবে। কিন্তু আজব ব্যাপার হচ্ছে বন্ধুরা, সেখান থেকে যত বাড়ি চেষ্টা করছিল তারা বের হওয়ার,
কিন্তু কোনোভাবেই পারছিল না। একই জায়গায় বারবার ঘুরে আসছিল তারা, যেন এক গোলক ধাঁধায় ফেসে গিয়েছে। এদিকে নিন্দি যখন আয়নাতে চুল আঁচড়াচ্ছিল, সে হঠাৎ করে আয়নাতে দেখতে পারে তার মুখটা কি ভয়ঙ্কর আকৃতি ধারণ করেছে। এটা দেখে তো সে খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে তারা কি করবে বুঝতেই পারছিল না। আঙ্গা তখন আবারও দেখতে পায় সাদা কাপড় পরিহিত মহিলাটা সেখানে রয়েছে। তখন সে সেই মহিলার পেছন নেয় আর অবশেষে বাড়িতে ফিরতে পারে। মোমো তাকে বলতে থাকে, আচ্ছা তুমি কার পেছন নিয়েছিলে? আঙ্গার তখন মনে হয় যে সেই মহিলাটি তার সাথে দেখা করতে বলেছিল। সে সুফির বিষয়ে জানে কিছু, তাদেরকে জানাতে চায়। তখন তারা সেই মহিলাটির বাড়িতে যায়। ঘরের ভেতরে ঢুকে মহিলাটি ভেতর থেকে ডেকে তাদেরকে ভেতরে নিয়ে যায়, বসতে বলে। তারা যখন সুফির বিষয়ে জানতে চায়, তিনি বলেন সুফি শান্তি পায়নি আর তোমাদেরকে তার কিছু বলার আছে। আমি তোমাদেরকে তার সাথে কথা বলিয়ে দিতে পারি, কিন্তু তোমাদের কিছু করতে হবে। মহিলাটি একটা কাগজের টুকরা দেয় আঙ্গাকে, যেটার মধ্যে একটা মন্ত্র লেখা। সে বলে সুফির যে কোনো প্রিয় জিনিস ধরে তোমাদের মধ্যে একজন পশ্চিম দিকে ফিরে এই মন্ত্রটি পড়তে হবে। এটা করতে পারলে এখনই করো। কিন্তু মোমো ইশারাতে আঙ্গাকে নিষেধ করছিল। আঙ্গা তখন বলে, আচ্ছা এখন এটা করব না, পরে করব, আমাদের এখন যেতে হবে। এটা বলে সেখান থেকে চলে আসে, কারণ মহিলাটাকে তাদের খুবই অদ্ভুত রহস্যময় লাগছিল। অন্যদিকে তাদের বাবা এখনো ফেরেনি। কি যে হচ্ছে কিছুই তাদের বুঝে আসছে না। কিন্তু এখন পর্যন্ত মোমোর কোনো কিছুই তেমন অদ্ভুত ফিল হয়নি, তাই সে এসব কিছুই বিশ্বাসই করতে চায় না। হঠাৎ করে সে বাহিরের থেকে একটা শব্দ শুনতে পায়। সে যখন এগিয়ে গেল বিষয়টা দেখতে, আমরা দেখতে পারি তখনই একটা হাত তার পায়ের মধ্যে ধরে ফেলে, যেটা কিনা সুফির ছিল। এতে তো সে প্রথমবারের মতো খুবই ভয় পেয়ে যায়। সে তখন বুঝতে পারে তার ভাই বোনেরা সত্যি কথাই বলেছিল। এদিকে জোজো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠে পড়ে আর সে তার কাপড় নষ্ট করে ফেলে। সেখানে মোমো বলছিল, আমিও ফিল করেছি তোমাদের মতো, সুফি আমার পায়ে ধরেছিল। আঙ্গা বলতে থাকে, আমাদের তার সাথে কথা বলা উচিত। জোজো বলে, কিভাবে এটা সম্ভব? মোমো বলে, একটা মহিলা রয়েছে আমাদের পাশের বাড়িতে, যিনি আমাদের এই বিষয়ে বলেছেন, কিন্তু এই মহিলাকে আমাদের বিশ্বাস হয় না। কিন্তু আঙ্গা বলছিল, উনি যেমনই হোক না কেন, উনি আমাদের বিষয়ে সবকিছুই জানেন, আমাদের সাথে কি ঘটেছে সবকিছুই জানেন উনি। তখনই হঠাৎ করে জানালাটা খুলে যায়, হাওয়া আসছে ভেতরে। নিন্দি এসব দেখে তার আর সহ্য হয় না। সে ব্যাগ গোছাতে থাকে সেখান থেকে চলে যেতে, এখনই চলে যাবে। সবাই তাকে বলছিল, এরকমটা করো না, বাবা আসা পর্যন্ত অপেক্ষা করো, উনি আমাদেরকে এখান থেকে বের হতে নিষেধ করেছেন। ঠিক তখনই দরজাতে কেউ একজন কড়া নাড়ল। জোজো দরজা খুলতেই দেখতে পারে সেই সাদা কাপড় পরা মহিলাটা এসে দাঁড়িয়েছে। তিনি ঘরের ভেতরে ঢুকতে চাইছে। মহিলাটার মুখে একটা অদ্ভুত হাসি, যেটা মোমোর একদম পছন্দ হয় না। সে জোজোকে বলে দ্রুত দরজা বন্ধ করতে। জোজো তখন মহিলাটাকে বলে, এখন আমরা ঘুমাবো, আপনি চলে যান। এটা বলে দরজা বন্ধ করে দেয়। আঙ্গা যখন বাথরুমে যাবে, সে বুঝতে পারে তার পাশ দিয়ে চলে যায় সুফির ভয়ানক অবয়ব। সে তো পেছন পেছন যেতে শুরু করে। ঘরের ভেতর থেকে সে দেখতে পারে বাহিরে দাঁড়িয়ে রয়েছে সুফির অবয়ব। সে তার বোনের সাথে কথা বলতে চায়, সে বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। তখন মোমো গিয়ে তাকে পেছন থেকে আটকে ধরে, কিন্তু আটকে রাখতেই পারছিল না। সে বলে সে তার বোনের কাছে যাবে, কিন্তু আসলে সেটা ছিল সেই সাদা কাপড় পরা মহিলাটি। সে যেন যে কোনো মূল্যে সবাইকে বাড়ি থেকে বের করার চেষ্টা করছিল। মোমো কোনো রকমে ঘরে নিয়ে যায় আঙ্গাকে। হঠাৎ আবার দরজায় কেউ কড়া নাড়ল। ভয়ে ভয়ে জোজো দরজা খুলে দেখতে পায় উপর থেকে নেমে আসছে সুফির অবয়ব। সে দরজা লাগিয়ে দেয়, কিন্তু আঙ্গা বলছিল দরজা খুলতে, সে কথা বলবে, কিন্তু সবাই তাকে আটকাচ্ছিল। তখন সে জোরাজুরি করার কারণে দরজা খুলে যায়। সেখানে আমরা দেখতে পারি হাওয়ার মধ্যে ভাসছে সুফির অবয়ব, যেটা বলছিল আমাকে কেন একা রেখে গেলে। সবাই আঙ্গাকে বলছিল বোঝার চেষ্টা করো, এটা আমাদের সুফি নয়। দরজা আবারও বন্ধ করে দেওয়া হয়। আঙ্গা এবার রেগে যায়, এত রহস্য তার মোটেই ভালো লাগছে না। তার বাবাও এখনো ফিরছে না। তখন তাদের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়ে যেতে থাকে। সেই মুহূর্তে লাইটটাও চলে যায়। মোমো দেশলাই ধরায়, যেখানে সেটার আলোতে একটা ভয়ঙ্কর ছায়ার দানবকে তারা দেখতে পারে আর খুবই ভয় পেয়ে যায়। তখন যখন আবার লাইট চলে আসে, আঙ্গা এবার সহ্য করতে না পেরে সেই মহিলার কথা মতো সেই মন্ত্রটা পড়তে শুরু করে পশ্চিম দিকে বসে সুফির প্রিয় পুতুলটা নিয়ে। আর সাথে সাথে মোমো শুনতে পায় বাহির থেকে কুরআন তেলাওয়াতের আওয়াজ। বাহিরে কারা যেন কুরআন তেলাওয়াত করছে, আর আমরা দেখতে পারছিলাম বাহিরে তাদের বাবা মাতিনকে, যার মনটা ভীষণ খারাপ ছিল, আর সেখানে কুরআন তেলাওয়াত করাচ্ছিল সবাইকে। সাথে সাথে দরজাটা খুলে যায়
আর হঠাৎ করেই মোমোর ভেতরে কিছু একটা প্রবেশ করে। তার চোখ হয়ে যায় একদম সাদা বর্ণের। কি ভয়ঙ্কর! সবাই পালাতে থাকে কিন্তু তাদের সামনে এসে পড়ে আবার অদ্ভুত দেখতে মোমো। ভেতর থেকে সুফির কণ্ঠে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে কেন গেলে? আঙ্গা যখনই মোমোকে ধরে ফেলে তখনই তার শরীর অদ্ভুত আচরণ করতে থাকে। বাকি ভাই বোন যখন একে অপরের শরীর ধরছিল সবার শরীরই অদ্ভুত হতে থাকে আর সবারই চোখ হয়ে যায় একদম সাদা বর্ণের। কি ভয়ঙ্কর একটা অবস্থা! আর তখন তারা জীবনের চিরসত্য জানতে পারে আর আমরা এই ঘটনাতে পাই একটা ভয়াবহ টুইস্ট। তারা দেখতে পাচ্ছে সময় চলে গিয়েছে পেছনে, সেই অ্যাক্সিডেন্টের দিন। দুঃখ হলেও চরম সত্য তো এটাই ছিল, সেদিন সুফি নয়, তারা 4 জন সেখানে মারা গিয়েছিল। শুধু বেঁচে গিয়েছিল কেবল সুফি। যেখানে সুফি চিৎকার করে শুধু বলছিল, আমাকে তোমরা ছেড়ে যেও না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তার মানে তারা আর কেউ বেঁচে নেই। তাদের বাবা তখন তাদের সামনে আসে আর বলে, এটা ভাগ্য ছিল, তোমরা মেনে নাও, তোমরা কেউ আর আমাদের মধ্যে নেই। তোমরা শুধুমাত্র এতদিন বেঁচে ছিলে এই পৃথিবীতে ভালোবাসার টানে। বোনের ভালোবাসা তোমাদেরকে আটকে রেখেছিল, কিন্তু তোমাদের যেতে হবে। তখন সেখানে আমরা দেখতে পারি সুফিও আসে আর কান্না করতে করতে সবাইকে শেষ বিদায় জানায়। তবে তার ভাই বোনেরা কেউ কষ্ট পায় না, খুব খুশি হয়, কেননা তাদের ভালোবাসার ছোট বোন তো বেঁচে আছে। সবাই শুধু একটা কথাই বলে, আমাদের আবারও দেখা হবে পরকালে, অপেক্ষায় থাকবো। এটা বলে তারা সবাই হাওয়ায় মিলিয়ে যায়। আর এভাবেই এই চমৎকার মুভির ঘটনাটি শেষ হয় বন্ধুরা। সত্যি বলতে আমি যখনই এই মুভিটা দেখেছিলাম, শেষের এই কিছু অংশ দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি। মুভিটা ভয়ের সাথে সাথে ছিল ভাই বোনেদের ভালোবাসার প্রতীক। আশা করি বন্ধুরা এই ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন আর ভালো লেগেছে অনেক। হয়তো এটাও বুঝতে পেরেছেন তারা মারা যাওয়ার পর একটা ভালোবাসার মায়ার ভেতরে আটকে পড়েছিল আর কুরআন তেলাওয়াত করার পর তাদের আত্মা মুক্তি পেয়েছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।